হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। নীরব দোয়া দুরুদ পড়ে ওপরের কথাগুলো বলতে থাকে। এদিকে অনন্যা রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। মনের ভেতরে একরাশ বিরক্তির ছাপ স্পষ্ট ভেসে আছে। অনন্যার খাটের কাছে এসে দেখে খাটের ওপরে কেউ নেই। পুরো রুমে একবার চোখ বুলিয়ে দেখলো, কোথাও নেই। তাই চিন্তামুক্ত হয়ে খাটে বসতেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ কানে আসে। অনন্যা সেই দিকে তাকিয়ে ভূত দেখার মতো অবাক হয়ে যায় আর দৌড়ে আইমানের কাছে গিয়ে কলার ধরে বলে, তুই আমার রুমে কি করে আসলি? আমারও তো একই প্রশ্ন। তুমি আমার বাসর ঘরে কি করে আসলে? তোর বাসর ঘর? মা, কি বোঝাতে যাচ্ছিস তুই? আরে আজকে তো রশিদ চৌধুরীর মেয়ের সাথে আমার বিয়েই হয়েছে। শর্ত স্বরূপ আমাকে ঘর জামাই হিসেবে থাকতে হবে। তার মানে বাবা আর ভাইয়া তোর মতো ট্যাক্সি চালকের সাথে আমার বিয়ে দিছে? কি বলছো? তার মানে তুমি আমার বউ? হে আল্লাহ, তোমার দরবারে হাজারো শুকরিয়া আমার মনের রানীর সাথে মিলিয়ে দেবার জন্য। একটু পরে মনের মানুষের কাছ থেকে মুক্তি পাবার জন্য ছটফট করবি। অনন্যার কথা শুনে আইমান অনন্যার হাত ধরে বেশ বিনয়ের কণ্ঠে বলে, দেখো, আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে। তুমি হয়তো আমাকে পছন্দ করো না, তবে আল্লাহ যে আমার আর তোমার মিল পছন্দ করে তাই তো অজানা হিসেবেই মিলিয়ে দিয়েছে। এখন রাগ গোচ্ছা না করে চলো দুজনে আজকে রাতটাকে মধুময় করে তুলি। আইমানের কথা শেষ হতে না হতেই অনন্যা ওর গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে আইমান বেশ খানিকটা অবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে অনন্যা চিল্লিয়ে বলে, তোর কি মনে হয় আমি চৌধুরী বাড়ির মেয়ে হয়ে তোর মতো 2 টাকার ট্যাক্সি চালকের সাথে এক বিছানায় ঘুমাবো? প্রশ্নই ওঠে না। দেখো না, তকদিরে যা থাকে সেটা কিন্তু কেউ পরিবর্তন করতে পারে না। তাহলে তুমি শুধু শুধু কষ্ট কেন করছো? তোকে আমি ডিভোর্স দেব। বিয়ের প্রথম রাতেই ডিভোর্স কিভাবে হয়? আগে আমাকে 2-1 দিন জানো, তারপর না হয় কোনো একটা ডিসিশন নিও। তোর সাথে থাকতে আমার বয়েই গেছে। আর একটা মিনিট বাবা না বললো তুই একজন পাইলট? ভুল তো বলেনি, আমি তো একজন লাইসেন্সধারী পাইলট। তবে আমার মাঝে একটা জিনিস পার্থক্য, আর সেটা হলো পাইলট আকাশপথে বিমান ওড়ায় আর আমি মাটির পথে 4 চাকার গাড়ি চালাই। দাঁড়া, বাবা ভাইয়াকে বলে তোর চিটারির ভান্ডা এক্ষুনি খতম করে দিচ্ছি। অনন্যা ওপরের কথাগুলো বলে ওর বাবা ভাইকে ডাকতে শুরু করে। মেয়ের এমন চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই দৌড়ে রুমে চলে আসে। আইমান মাথা নিচের দিকে করে আছে, কেননা থাপ্পড়ের কারণে ঠোঁট কেটে রক্ত বের হয়েছে। সেটা যেন কেউ না বুঝতে পারে। অনন্যার কানে কানে ওর ভাবি বলে, তোর কি শরম লজ্জা বলতে কিছু নাই? হ্যাঁ, বাসর রাতে এভাবে কেউ চেঁচামেচি করে সারা বাড়ি মাথায় তোলে? একটু সহ্য করলেই তো সুখ আর সুখ। নিশির কথা শুনে অনন্যা তো আরো তেলে বেগুনে জ্বলে ওঠে। যেন অনন্যার মনে জ্বলে ওঠা আগুনে নিশির বলা কথা ঘি হিসেবে কাজ করছে। ভাবি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি আরো নো ওয়ে। কিরে, তোরা কাহিনী না বলে কি এমন ফসুর ফসুর করতেছিস? অনন্যা, আমার তোর কি হয়েছে? এভাবে চিৎকার করলি কেন? শ্বশুরের কথা শুনে অনন্যাকে কিছু বলতে না দিয়ে নিশি নিজেই বলে ওঠে, আব্বা, তেমন কিছু না, চলেন তো আমরা যার যার রুমে যাই। নিশির কথা শুনে সবাই চলে যেতে নিলেই অনন্যা আবারও পিছু ডেকে বেশ রাগী কণ্ঠ বলে, কোথায় যাচ্ছ সবাই? আগে আমার কথা শুনে তারপরে যাও। অনন্যা, আবার কি হলো? তোকে বললাম না, প্রথম প্রথম একটু আধটু কষ্ট তো হবেই। ভাবি, দয়া করে তুমি কি একটু চুপ করবে? হ্যাঁ, তখন থেকে বকেই যাচ্ছ তো বকেই যাচ্ছ। বাবা, তুমি আমাকে কি বলেছিলে ও একজন পাইলট? এতে আবার সন্দেহ করার কি আছে? নিঃসন্দেহে আমার জামাই বাবাজি একজন সুদক্ষ পাইলট। ও পাইলট না ছাই, তোমরা জানো না? ও তোমাদের মাথায় টুপি পরিয়েছে। ও আসলে একজন ট্যাক্সি ড্রাইভার, কোনো বিমানের পাইলট থরি। দেখ অনন্যা, শর্ত দিয়েছিস বলে এইটা ভাবিস না এই হাতটা গালে পড়তে ভুল করবে। শুধু শুধু কেন ছেলেটাকে বদনাম দিচ্ছিস? আমি আমার মেয়েকে একটা ট্যাক্সি চালকের সাথে বিয়ে দেব, এটা কি ভাবা যায়? উফ বাবা,
আমি তোমাদের কি করে বোঝাবো ও আসলে একটা ট্যাক্সি চালক, কোনো বিমানের পাইলট না। আর একটা কথা বলবি না। এই তোমরা সবাই চলো তো। বাবা, আমার কথা কেন বিশ্বাস করতেছো না? ও একটা ফ্রড। অনন্যা, তোকে কিছু বলছি না দেখে মাথায় উঠিস না কেমন? তাহলে দেখা হচ্ছে সকালে খাবার টেবিলে, কেমন? ওপরের কথাগুলো বলে সবাই নিচে চলে যায়। এদিকে অনন্যা আইমানের দিকে রাগি চোখে তাকিয়ে কলার চেপে ধরে বলে, সবাইকে কি মন্ত্র করেছিস বল? কেউ আমার কথা বিশ্বাস করার প্রয়োজনটাই মনে করলো না। হা হা হা, সবাই তো আর তোমার মতো বোকা না যে হাতে আসা হীরের টুকরোকে এভাবে অবিশ্বাস করবে। কি ভেবেছিস তোকে আমি আপন করে নেব? কোনো দিন না। একটা কথা মনে রাখিস, সত্য কখনো চাপা থাকে না। তোর মুখোশ তো আমি সবার সামনে তুলে ধরবই। সে যখন করতে পারবে তখন দেখা যাবে। এখন তো আসো একটু ভালোবাসার পাশা খেলি। আইমান ওপরের কথাগুলো বলে আবার আদনান অনন্যার দিকে এগিয়ে যেতে থাকে, যেটা দিকে অনন্যার শরীর ঘামতে থাকে, সাথে ঢোক চিপতে থাকে। আইমান অনন্যার কাছে চলে আসে। দুজনের নিঃশ্বাস বেশ ভারী হয়ে গেছে। অনন্যা আইমানের এমন ভারী নিঃশ্বাস পেয়ে চোখ বন্ধ করে ফেলে। কিছু সময় পরে চোখ খুলে দেখে আইমান ওকে ছেড়ে ফাঁকে দাঁড়িয়ে আছে। অনন্যা আইমানের দিকে তাকিয়ে থাকে অবাক নয়নে। এদিকে অনন্যাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আইমান বলল, কি মনে করেছো আমি তোমার অনুমতি না নিয়ে তোমাকে স্পর্শ করব? কখনো না। হতে পারি আমার গরিব ঘরের ট্যাক্সি চালক, তবে মনটা অত নোংরা না। আমার যদি তোমার শরীরের প্রতি লোভ থাকতো তাহলে তুলে নিয়ে নিজের ভিতরের জেগে থাকা চাহিদাকে মেটাতাম, বিয়ে করতাম না। আইমান ওপরের কথাগুলো বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এদিকে অনন্যা এখনো অবাক হয়ে তাকিয়ে আছে আইমানের দিকে। অনন্যার হুঁশ ফিরতেই আইমানকে বিছানায় দেখে বলে, তোর সাথে আমি একই বিছানায় ঘুমাতে পারবো না। আমার বিছানা থেকে সর বলছি। এখানে না থাকলে আমি তাহলে কোথায় গিয়ে থাকবো বলো? ওইখানে যে এত বড় বড় সোফা সাজানো আছে, সেটা কি তোর চোখে পড়ে না? যা গিয়ে ওইখানে ঘুমা। আইমান আর কোনো কথা না বলে উঠে বালিশ আর কাঁথা নিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। চোখ থেকে পানি ঝরছে, যেটা অনন্যার চোখের আড়ালেই রয়ে যায়। এদিকে অনন্যা আর কিছু না বলে আরামে ঘুমিয়ে পড়ে। সকালে অনন্যার আগেই আইমান ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে বাড়ির ছাদে ব্যায়াম করতে থাকে। তা বন্ধু, ভাবির সাথে রাত কেমন কাটলো? কাটা ঘায়ে নুনের ছিটা না দিলে খুশি হতাম। তুই ভালো করে জানিস কেমন রাত কাটতে পারে। আমি সেটা বুঝতে পারছি, কিছু মনে করিস না, সব ঠিক হয়ে যাবে। আসলে ভাবির একটু অহংকার বেশি, তাই তোকে মেনে নিতে পারছে না। তুই নিজেই ভেবে বল, কোটিপতি বাবার একমাত্র মেয়ে কি করে একটা রিক্সা চালককে মেনে নেবে? আমি একজন ট্যাক্সি চালক, সেটা কি আমার দোষ? আমার স্যার আমাকে এই পেশাদার বানিয়েছে। দোষ যদি হয় সেটা তার, আমার তো না। হয়েছে, এখন গিয়ে দেখ ভাবি ঘুম থেকে উঠছে নাকি। না থাক, একটু ঘুমাক। এমনিতেই রাতে অনেক কষ্ট করে আমার গালের নকশা পরিবর্তন করেছে। ঘুমালে একটু এনার্জি পূরণ হবে নি। ওদের কথা বলার মাঝেই ছাদে নিশি ও নহাস চলে আসে। ওদের কথা বলা বাদ দিয়ে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তা আইমান, সকাল সকাল ব্যায়াম করো তো, শরীরের গঠন ভালোই বানিয়েছো। সত্যি বলেছ, আইমানের বডি অনেক সুন্দর। উফ, তোমার যদি এমন বর হতো তাহলে দেখতে যে কি লাগতো না, কি আর বলি। চুপ চুপ, মান সম্মানে ফালুদার করিও না। লাজ শরমের মাথা তো পুড়িয়ে আগেই খেয়েছো। নিয়াসের কথা শুনে নিশি কিছু বলতে যাবে, তার আগে আইমান হাসতে হাসতে বলে, ভাবি যান, এভাবে বললে ভাইজান তো লজ্জা পাবে। দেখ না তার শরীরের কি অবস্থা, আমি বললেই আমাকে কথা শোনায়। এত করে বলি একটু জিম করতে, কিন্তু কে শোনে কার কথা? আচ্ছা ভাবি, সমস্যা নেই, আমি আছি না। এবার থেকে ভাইয়াকে জিমে নিয়ে যাব, কেমন? আইমান, তুমিও ওর সাথে যোগ দিলে। তা বলো, আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা যেইটুকু হবার তা তো রাতে আপনারা দেখলেনই। আমি আর নতুন করে কি বলবো? ভাই, কিছু মনে করিও না, সব ঠিক হয়ে যাবে। আমার বোনটা একটু বেশি রাগী তো, তাই এমন। আসলে আমরা ওকে বেশি আদর দিয়ে মাথায় তুলেছি। তবে আইমান অনন্যা মেয়ে হিসেবে অনেক লক্ষ্মী, ওর মনটা অনেক ভালো। কি যে ভালো সেটা আমার থেকে কে আর বেশি জানে। তার হাতের আতরে আমার গালের মাংস নরম হয়ে একাকার। হ্যাঁ ভাবি, আমি সেটা জানি। দোয়া করিয়েন আমি যেন আমার ভালোবাসা দিয়ে আপনার ননদের মন
জয় করতে পারি। হুম, সেটা তো অবশ্যই। আমাদের দোয়া তোমাদের জন্য সব সময় আছে এবং থাকবে। এভাবে ওরা আরো অনেক কথা বলে এদিকে অনন্যা ঘুম থেকে চোখ খুলে দেখে আয়মান রুমের কোথাও নেই। সেদিকে আর নজর না দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। আয়মান ততক্ষণে রুমে এসে গেছে। তোমার ঘুম ভেঙেছে তাহলে? তোর কি মনে হয় আমি সারাক্ষণ শুধু ঘুমিয়েই থাকবো? আমি সেটা বলিনি। আসলে রাতে আমার উপরে অত্যাচার করতে করতে তুমি তো অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলে, তাই বলছিলাম আর কি। চুপ, একটা কথা বলবি না। তুই সবার চোখে কালো পট্টি বেঁধে এই বাড়িতে ঢুকেছিস, তবে আমার চোখ কখনোই পট্টি পরাতে পারবি না। সেটা যখন করতে পারবে তখন দেখা যাবে। এখন চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে নাস্তার টেবিলে। আমার খিদে নেই। তোর ইচ্ছা হলে যা গিয়ে আমার বাপের খাবার গলাসের মধ্যে বেশি করে করে দে। নিজেও অপমান করবে আবার বাপের কথা বলেও অপমান করবে, এটা কেমন কথা? যে কোনো একটা করো। তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি যা, না হলে কি করব ভাবতেও পারবি না। দেখো অনন্যা, তুমি আমার সাথে যেটা করতেছো সেটা ঠিক না। আমি কিন্তু এইসবের যোগ্য না। একদম সত্যি কথাটাই বলেছিস। তুই আসলে এইসবের যোগ্য না। তুই তো এর থেকেও খারাপ কিছু পাবার জন্য যোগ্য। আয়মান আর কিছু না বলে অনন্যাকে কোলে তুলে নেয়। অনন্যা সমানে কিল ঘুষি দিতে থাকে। সেদিকে নজর না দিয়ে আয়মান অনন্যাকে নিয়ে নিচে নামতে থাকে। সবাই হাঁ করে সিঁড়ির দিকে তাকিয়ে আছে আর বলছে, নিশি আমার রানী, আমি যা দেখেছি তুমিও কি সেটাই দেখছো? মনেতে হয় আমরা দুজনেই একই জিনিস দেখছি। কাশ তুমিও আমাকে এভাবে কোলে নিয়ে আসতে, তাহলে কতই না ভালো হতো। চুপ করো, যার যা দেখো সেটাই পছন্দ হয় তোমার। এভাবে ওদের কথা বলার মাঝে আয়মান নিচে চলে আসে আর অনন্যাকে চেয়ারে বসিয়ে দেয়। শাশুমা, আপনার কন্যাকে একটু বেশি করে মাংস দিয়ে পরোটা দিন। দেখছেন মুখটা কেমন শুকিয়ে আছে ক্ষুধার তাড়নায়। তুমি আগে বসো বাবা, আমি সবাইকে খাবার দিচ্ছি। এদিকে অনন্যা তো রাগে শুধু ফোঁস করতেছে, কিছু বলতেও পারছে না আবার সহ্য করতেও পারছে না। তাই একটু ঝামেলা কণ্ঠে বলল, মা, তোমরা কি পাগল হয়ে গেলে নাকি? ওর মতো একটা ট্যাক্সি চালককে পাইলট ভেবে মাথায় তুলে নাচতেছ? চুপ কর, মুখে যা আসে তাই আমার দামানকে নিয়ে বলবি না। সহ্য করতে পারিস না তো ভালো কথা, তাই বলে এইভাবে কথা শোনাবি? তোমরা আমার কথা বিশ্বাস করতেছ না তো? একদিন ঠিকই দেখবা ও তোমাদের কিভাবে টুপি পরিয়ে রাখছে। সে সময় হলে দেখা যাবে। তোরা আগে খাবার খেয়ে নে তো। খাবার সময় শুধু কথার কথা। তারপরে ওরা আর কোনো কথা না বলে খাওয়া শুরু করে। খাওয়ার সময় এক পর্যায়ে নহাস বলে ওঠে, আয়মান, তুমি তো পাইলট। হ্যাঁ ভাইয়া, তাতে কি কোনো সন্দেহ আছে নাকি? না ভাই, সন্দেহের কি আছে? আসলে সামনের মাসে আমার অ্যাবোর্ড যেতে হবে, তো তাই চাইছিলাম তোমার ফ্লাইট করে যাব। নুহাসের মুখে এমন কথা আয়মানের মুখ তো শুকিয়ে যায়। এদিকে নীরব আর অনন্যা আয়মানের মুখের দিকে তাকিয়ে আছে কি বলবে সেটা শুনতে। ভাইয়া, আপনি একটা আবদার করছেন, সেটা আমি রাখবো না, সেটা কি হয় নাকি? তবে আর কি, টাকার পরিমাণ বেশি লাগলে সমস্যা নেই তো। আমার বাবার অনেক টাকা আছে। আরে তুমি টাকার কথা কেন বলছো? আমি থাকতে টাকা কেন দিতে হবে? আসলে আমি পাইলট হলে কি হয়েছে, আমি আগে বিমানের গতিতে চালাতাম, কিন্তু আর সেটা চালাই না, অফিসিয়াল কাজ করি। দেখছো ভাইয়া, আমি বলেছিলাম না ও কোনো পাইলট না, ও একটা ঢপবাজ। তুই চুপ কর তো। এমন ডববাজির কি আছে? ও আগে বিমান চালাতো, এখন সেটা চালায় না, প্রমোশন পেয়ে অফিসিয়াল কাজ করে। এটা তো আরো ভালো কথা। নুহাসের কথা শুনে আয়মান অনন্যার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে চোখের ইশারায় বুঝিয়ে বলে, এভাবে আমার পিছনে না লেগে স্বামী হিসেবে মেনে নাও, তাহলে রাতও ভালো কাটবে আর দিনও। আয়মানের কথা বুঝে অনন্যা নাক ঘষতে বলে, তোর ভান্ডা তো আমি খুলেই ছাড়বো। আর কি বললি, তোকে আমি মেনে নেব? সে তো এই জীবনেও সম্ভব না। সম্ভব কি সম্ভব না সেটা তো সময় হলেই বোঝা যাবে। যাই হোক, সুন্দর করে খাবারটা খেয়ে রুমে যাও। এভাবে আরো অনেক কথা বলে ওরা খাবার খেয়ে ওঠে। 2 দিন পরে অনন্যা ওর বাবাকে গিয়ে বলে, আব্বা, কিছুদিন পরে তো আমার ফাইনাল পরীক্ষা। এভাবে ভার্সিটিতে না গিয়ে যদি বাড়িতে বসে সময় নষ্ট করি, তাহলে তো আমার ডাক্তার হবার স্বপ্নই থেকে যাবে। সেটা তো ভালো কথা বলেছিস। তুই এইভাবে কি করে কলেজে যাবি? তার চেয়ে বরং
একটা কাজ কর, জামাই বাবাজি তোকে প্রতিদিন কলেজে নিয়ে যাবে আর নিয়ে আসবে, তাতে তোদের সাথে থাকাও হবে আর সময় কাটবে। আব্বা তুমি একেবারে ঠিক কথাই বলেছো, আর তাছাড়া আইমানও ওর সাথে থাকলে ও এক্সট্রা সিকিউরিটিও পাবে। কিন্তু ভাইয়া আমি ওকে নিয়ে কলেজে যেতে পারবো না। কেন নিয়ে যেতে পারবি না? হ্যাঁ, ওকে দেখতে কি খারাপ নাকি? নাকি ভয় পাচ্ছি ওকে দেখলেই তোর বান্ধবীরা ক্রাশ খেয়ে বসবে? ভাইয়া ক্রাশ, তাও আবার ওকে? হাসালে ভাইয়া, আমাকে হাসালে। যে আমিটাই আজ পর্যন্ত ওকে দেখে ক্রাশিত হইনি, সেখানে আমার বান্ধবীদের কথা তো দূরেই থাকলো। ওদের কথা বলার মাঝে আইমান রেডি হয়ে নিচে আসতেছিল। এমন সময় ওর শ্বশুর ওকে ডেকে বলে, বাবা আইমান, সেজে গুজে কোথায় যাচ্ছ তোমরা? আসলে আব্বাজান, আমি একটা কাজে শহরে যাচ্ছিলাম। শহরে যাচ্ছ ভালো কথা, সাথে অনন্যাকে নিয়ে যাও, ওকে রোজ কলেজে নিয়ে যাবা আর নিয়ে আসবা। শ্বশুরের মুখে এমন কথা শুনে আইমান একবার অনন্যার মুখের দিকে তাকিয়ে দেখলো চোখ থেকে যেন রাগের কারণে আগুনে ফুলকি ঝরছে। ওরে বাপরে, যেই পরিমাণে রেগে আছে, আমাকে তো এখনই কাঁচা চিবিয়ে খাবে। আব্বাজান, আমার তো কোনো অসুবিধা নেই, তবে আপনাদের মেয়ের মতামত কি শুনেন। ওর আবার কি মতামত শুনবো? ও কলেজে যাবে নিজের বরের সাথে, এতে শোনার কি আছে? যা বোন, তুই গিয়ে রেডি হয়ে আয়, আইমান ততক্ষণ অপেক্ষা করুক। অনন্যা আর কোনো কথা না বলে রাগে ফুলতে ফুলতে রুমে চলে গেল। এদিকে আইমান, আব্বাজান, এভাবে ওর সাথে আমাকে পাঠানো কি ঠিক হবে, যেখানে ও আমাকে এখনো মানতেই পারেনি? দেখো আইমান, আমি জানি অনন্যা তোমাকে এখনো মেনে নিতে পারেনি, তাই তো এই সুযোগটা নিলাম যেন তোমরা দুইজন কাছে কাছে থেকে একে অপরকে বুঝতে পারো। দেখা যাক আপনাদের পরিকল্পনা কতটা কাজ করে। ওদের কথা বলার মাঝে আইমান অনন্যাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে হাঁ করে তাকিয়ে থাকে, কেননা আজকে অনন্যাকে দেখতে আইমানের খুব সুন্দর লাগছে। অনন্যা আইমানকে এভাবে তাকাতে দেখে মনে মনে বলে, লুচ্চা বেটা, মনে হয় জীবনে মেয়ে মানুষ দেখে নাই। দেখো কিভাবে তাকিয়ে আছে, মনে হয় চোখ দিয়ে গিলে খাবে। আইমান ভাই আমার, শুভ দৃষ্টি শেষ হলে অনন্যাকে নিয়ে কলেজ যেতে পারো। নওয়াজের কথায় আইমানের ধ্যান ভাঙে আর একটু লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। গাড়ির কাছে এসে অনন্যাকে বলে, এখানে তো গাড়ির শোরুম দেখছি, তা কোন গাড়িটা নিতে বলছো? আইমানের কথা শেষ হওয়া মাত্র অনন্যার হাত আইমানের গালে হাত আঘাত করে আর চিল্লিয়ে বলে, তোর তো সাহস কম না, আমার ড্রাইভার হয়ে আমাকেই তুমি করে বলিস? আজকে থেকে আমাকে ম্যাম করে বলবি, আর বাড়ির বাইরে এমন ভাবে চলবি যেন আমার সাথে তোকে দেখে সবাই ড্রাইভার ভেবে বসে, জামাই নয়। কথা কানে ঢুকেছে নাকি? হাত গালে লাগিয়ে বোঝাতে হবে? না না, সেটার আর দরকার নেই, যা বোঝার তা গালে একটা ভিটামিন পড়ার পরেই বুঝে গেছি। এই তো গুড বয়, এবার ওই লাল গাড়িটা নিয়ে আয়, আমি আজকে ওইটা করে ভার্সিটিতে যাব। ঠিক আছে বউ, সরি ম্যাডাম। এইভাবে যখন তখন ভুল করলে কোনো ক্ষমা হবে না, মনে রাখিস। আইমান আর কোনো কথা না বলে গাড়ি নিয়ে আসে। যখনই অনন্যা পেছনে বসতে যাবে তখনই আইমান, তোমার কি কোনো কারণে আমাকে নিজের ড্রাইভার মনে হয় যে আমাকে সামনে রেখে পিছনে বসতেছো? বলছি না যখন তখন ভুল করলে ক্ষমা পাবি না? ওই তোরে না কইছি আমাকে ম্যাডাম বলে ডাকতে? আর তাছাড়া তুই তো আমার গাড়ির ড্রাইভারই, এতে আবার মনে করার কি আছে? ও তাই তো, আসলে গাড়ির ড্রাইভার থেকে স্বামীর ক্যারেক্টারে চলে গেছিলাম। সরি ম্যাডাম। হইছে হইছে, এবার তাড়াতাড়ি চল, না হলে কলেজে যেতে লেট হবে। আইমান আর কোনো কথা না বলে গাড়ি চালাতে শুরু করে। শহরের ভিতরে ঢোকার পরে জ্যামে আটকে যায়, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে অনন্যা বারবার ঘড়ির দিকে তাকিয়ে দেখছে। আইমান গাড়ি থেকে বাইরে বের হয়ে একটা ছোট বাচ্চাকে সাহায্য করে আবার চলে আসে। যে দৃশ্যটা অনন্যার মন ছুঁয়ে যায়। অনন্যা মনে মনে বলে, ও মানুষ হিসেবে খারাপ না, তবে স্বামী হিসেবে কতটা ভালো সেটা দেখতে অপেক্ষা করতে হবে। আচ্ছা ম্যাডাম, এখনো তো জ্যাম ছুটলো না, তো কি করবেন? কি আর করব, ক্লাসটা মিস হবে এই আর কি। সমস্যা নেই, জ্যাম ছুটলেই যাওয়া যাবে। তোমার তো সমস্যা নেই, তবে আমার তো সমস্যা। 9টা বাজে, 10টায় আমি মিটিংয়ে না পৌঁছাতে পারলে তো সমস্যা হবে। আইমান এসব কিছু ভাবতে ভাবতে জ্যাম ছুটে যায় আর দ্রুত গাড়ি নিয়ে কলেজে চলে আসে। অনন্যাকে নামিয়ে দিতেই, এই তুই গাড়ি ওইখানে পার্কিং করে অপেক্ষা কর, আমি এসে যেন তোকে এখানেই পাই। ঠিক আছে, আপনি যান, আমি এখানেই আছি। অনন্যা আর কিছু না বলে ভেতরে চলে যায়। আর এদিকে আইমান অনন্যা চলে গেলেই বাইরে এসে কাকে যেন ফোন দিয়ে গাড়ি আনতে বলে। গাড়ি চলে আসলে দ্রুত চলে যায়।
আবার মিটিং শেষ করে কলেজে চলে আসে। এদিকে অনন্যা আর নিঝুমের মাঝে কথা হচ্ছে। খুব তো বলছিলি আইমানকে পছন্দ করিস না, এখন সোজা বিয়ে করে নিয়েছিস। বাবা ভাই জোর করে আমাকে বিয়ে দিয়েছে। আর তাছাড়া আয়মানের সাথেই যে আমার বিয়ে হয়েছে সেটা আমি জানতাম না, বা আয়মান নিজেও তো জানতো না। কথায় আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আইমানের ওয়ান সাইড লাভ হওয়ার সত্ত্বেও তোকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে গেল। ভাগ্যক্রমে ও আমাকে বউ হিসেবে পেয়েছে, তবে আমি ওকে কখনোই স্বামী হিসেবে মেনে নিব না, এটা ফাইনাল। কি বলিস এটা? তোদের এখন বিয়ে হয়েছে, সাথে বাসর ঘরের বিড়াল মারাও শেষ, এখন বলছিস স্বামীর অধিক দিবি না? চুপ থাক, সুযোগ পেলেই বেশি কথা বলিস। চল তাড়াতাড়ি বাসায় যেতে হবে। যা। তোর তাও এখন থেকে ড্রাইভার প্লাস বডিগার্ড মিলে গেল। আমি আর কি করব, একা একাই হোস্টেলে থাকবো। কি আর করব বল, বাপের অর্ডার ফলো তো করতেই হবে। হাজার হলেও দুজন মানুষকে তাদের ঘাড়ে বসিয়ে খাওয়াচ্ছে বলে কথা, তাদের প্রতি একটু দায়িত্ব তো আমারও আছে। এভাবে কথা বলতে বলতে ওরা বাইরে চলে আসে। আয়মান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অনন্যাকে আস্তে থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গাড়ির দরজা খুলে দেয়। ম্যাডাম, এখন সোজা বাসায় নিয়ে যাব নাকি অন্য কোথাও? বাসায় নিয়ে যাবি না তো শ্বশুর বাড়ি নিয়ে যেতে যাচ্ছিস নাকি? হ্যাঁ, আমার নিজের থাকার জায়গায় তো আপনাদের বাড়ি, তাহলে আপনাকে শ্বশুরবাড়ি নিয়ে যাব কি করে? কথা না বলে বাড়িতে নিয়ে চল। সুযোগ পেলেই মুখ থেকে খই ফুটতে শুরু করে। কি আর করব ম্যাডাম, আল্লাহ যে মুখটা দিয়েছে কথা বলার জন্যই, তাই তো সুযোগ পেলে কথা বলতেই থাকে। আয়মানের কথার জবাবে আর কোনো কথা না বলে অনন্যা আশেপাশে চোখ বুলাতে থাকে। বেশ কিছু সময় পরে বাড়িতে পৌঁছে যায়। বিকেলে আয়মান ছাদে বসে নীরবের সাথে কথা বলছে। নীরব আজকে আমাকে মিটিংয়ে ডেকেছিল। কি বলেছে জানিস? কি বলেছে তোকে? যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই প্রজেক্টটা খতম করতে হবে। আরে এতে তো চিন্তা করার কি আছে? নাই তো বললো কাজের গতি অনেকটাই এগিয়ে আছে, এখন শুধু লোহা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেটা করা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। স্যার আমাকে এই কোন বেড়াজালে ফাঁসিয়ে দিল আল্লাহ জানে। আয়মানের কথা নীরব কিছু বলতে যাবে, তার আগে সেখানে অনন্যা চলে আসে আর পেছনে দাঁড়িয়ে বলে, এখানে দাঁড়িয়ে কি ফুসুর ফুসুর করতেছিস? হ্যাঁ, আমাদের বাড়িতে চুরি করার ছক তো আবার আঁকছিস না? এই যে ভাবি, আপনার কি আমাদের দেখে চোর মনে হয়? হ্যাঁ, ওই যে ইট দেখছিস, একেবারে বাড়ি দিয়ে মুখ ভেঙে দিব। কোন সাহসে আমাকে ভাবি বললি? হ্যাঁ, যাকে আমি স্বামী হিসেবেই মানি না। দেখো অনন্যা, তোমার যদি রাগ অভিমান দেখাতেই হয় তো আমার উপরে দেখাও। কেমন আমার বন্ধুকে কথা শোনাচ্ছ? আমার যা মন চাইবে সেটাই করব, সেটা তুই বলার কে? আয়মানের কলার ধরে অনন্যা বেশ রাগী কণ্ঠে উপরের কথাগুলো বলে। আয়মানের আর নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে অনন্যার গালে ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। অনন্যা তো রাগে ফায়ার, গালে হাত দিয়ে ফসতে ফসতে বলে, তোর এত বড় সাহস, আমার গায়ে হাত তুলেছিস, তোকে তো এর শাস্তি পেতেই হবে। কি ভেবেছো তুমি? হ্যাঁ, যা মন চাইবে তাই করবে? তোমার কি মনে হয় আমি খেলনা পুতুল, যেমন খুশি নাচাবে আর আমি সেরকম নাচবো? সেটা আমাকে বিয়ে করার আগে তোর ভাবা উচিত ছিল। তুই জানতি না আমাকে বিয়ে করলে তোর জীবনটা নরকে ডুবে যাবে? দেখো অনন্যা, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। এই রূপ যৌবন ধন সম্পত্তি আজ আছে কাল নেই, তাহলে তার কিসের এত বড়াই করছো? হ্যাঁ, দূর, তোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে আমার সময় নষ্ট কেন করছি? আর হ্যাঁ, প্রস্তুত থাক, তোর দেওয়া থাপ্পড়ের প্রতিশোধ আমি যে কোনো ভাবেই নিব। ওপরের কথাগুলো বলে অনন্যা নিচে চলে যায়। এদিকে নীরব আয়মানকে বলে, দোস্ত, তোকে বারবার বলে দিলাম এই মেয়ের চক্করে নিজেকে ফেলিস না। এবার দেখলি তো কি হাল হলো তোর। কি করবো বলো, আমি চাইলেই যে ওকে ভুলতে পারবো না। এই মনটা যে ওকেই আপনার সামসকে ব্যথা। অনন্যার এমন ব্যবহার দেখার পরও তোর কি মনে হয় ও তোকে স্বামী হিসেবে মেনে নেবে? আমার তো মনে হয় কখনো সে তোকে স্বামী হিসেবে মানবে না। না মানুক সেটা তার ব্যাপার, কিন্তু আমি তোকে আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নিয়েছি আর সারা জীবন মেনেই যাব। থাক তুই, তোর সাথে কথা বলার থেকে একা চুপ থাকাও অনেক ভালো। এত বুঝালেও বুঝতে চেষ্টা করিস না। আমাকে নিয়ে তোদের কাউকে ভাবতে হবে না, তোরা আপাতত কাজে মন দে, তাহলেই হবে। আয়মানের কথার জবাবে নীরব আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে নিশি ও নহস ঘরে কথা বলছে। তোমার কি মনে হয় না আমার একটু বাপের বাড়িতে যাওয়া দরকার? সেই কতদিন হলো ঘুরে এসেছি, মনে আছে তোমার?
আরে বাবা, যাবে তো যাও না, আমি কি তোমাকে মানা করেছি নাকি বলো? মানা তো করো না, তবে সাথে করে নিয়েও যাও না। আমি একটা মেয়ে মানুষ হয়ে একা কি আর যেতে পারি? আরে বাবা, তুমি গাড়ি নিয়ে যাও আর ঘুরে আসো। আমার সময় নেই তোমাকে সাথে নিয়ে ঘুরে আসার। তুমি তো জানোই হাতে কত কাজ আমার। সেটা তো আমি জানি। আচ্ছা, আমি একটা কথা বলি কি? কি বলতে চাও শুনি? আইমান আর অননাকে সাথে নিয়ে যাই, তাহলে ওরাও একটু ঘুরে আসতে পারবে। কথাটা মন্দ বলো নাই, বাবা মা ও এ বিষয়ে দ্বিমত পোষণ করবে না। তবে কথা হলো, ওরা যেতে রাজি হবে কিনা কে জানে। এমনিতে অনন্যা আইমানকে দেখতেই পারে না। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি ঠিক ওদের বলে ম্যানেজ করব। এভাবে ওরা আরো কিছু কথা বলে নিশি অনন্যাকে অনেকভাবে বোঝানোর পরে যেতে রাজি হয়। এখন আইমানকে মানাতে হবে দেখে অনন্যাকে আইমানের কথায় জিজ্ঞেস করে, আচ্ছা ননদিনী, আইমান কোথায় আছে জানিস কি? তুমি গিয়ে খুঁজে নাও না, আমাকে কেন বলছো? এমন করে কথা কেন বলিস? বলে দিলেই তো পারিস সে কোথায় আছে। একটু আগে তো ছাদে দেখেছিলাম বন্ধুর সাথে দাঁড়িয়ে আড্ডা দিতে। সামনাসামনি রাগ দেখাস আর ভিতরে সে কোথায় যায় কি করে তার খবর ঠিকই রাখিস দেখছি। তোমাকে বলাটাই আমার ভুল হয়েছে। উচিত কথা বললে সবার গায়েই ফোসকা পড়ে, এটা সত্য কথা। আচ্ছা অনন্যা, তুই রেডি হতে শুরু কর, আমি গিয়ে তোর বরকে রাজি করে আসি। নিশি ওপরের কথাগুলো বলে সোজা ছাদে চলে আসে আর আইমানকে দেখে কাছে গিয়ে বলে, ভাই আইমান, তোমাকে কি একটা কথা বলতে পারি? আরে ভাবিজান, কি এমন কথা আমাকে বলতে চান, যেটা বলতে এত বাহানা? সেরকম কিছু না, আসলে আমার সাথে তোমাকে যেতে হবে। তুমি কি যাবে আমার সাথে? ও, তার মানে এখন আমাকে আপনার ড্রাইভার হয়ে সাথে যেতে হবে? এই তো, তুমি অল্পতেই বুঝে গেছো। চলো না আমার সাথে ঘুরে আসি। বিকেল হয়ে গেছে, এখন আবার আপনি কোথায় যাবেন বুঝলাম না। আরে বাবা, সাথে গেলেই না বুঝতে পারবে, না গিয়ে কি আর বোঝা যায় নাকি? আচ্ছা ঠিক আছে, আমি অনন্যাকে বলে নিচে আসছি, আপনি রেডি হয়ে চলে আসেন। আচ্ছা ঠিক আছে, যাও। তবে অনন্যাকে বলার কোনো দরকার নেই, কেননা ও আমাদের সাথেই যাবে বলেছে। ও, তাহলে তো কোনো সমস্যাই নেই। তুমি গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমিও যাচ্ছি। ওপরের কথাগুলো বলে আইমান রুমে চলে আসে আর তাকিয়ে দেখে অনন্যা শাড়ি হাতে দাঁড়িয়ে আছে, তবে দেখে মনে হচ্ছে পড়তে পারছে না। আইমান বিছানায় গিয়ে বসে আর এদিকে অনন্যা মনে মনে বলে, ভাবিটাও না কেমন, আমাকে শাড়ি পরতে বলে এখনো আসছে না। সে কি জানে না আমি শাড়ি পরতে পারি না? এদিকে অনন্যাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আইমান কাছে এসে জিজ্ঞেস করে, এভাবে শাড়ি হাতে দাঁড়িয়ে আছো, তোমার কি কোনো কিছুর দরকার নাকি? বলো, আমি এনে দিচ্ছি। না, আমার কিচ্ছুর দরকার নেই। তুই নিজের কাজে মন দে, আমার কাছে নাক গলাতে বলিনি। ভাবছিলাম সাহায্য করব, কিন্তু এইরকম মেয়েকে সাহায্য না করাই ভালো। শাকচুন্নি একটা, মনটাই চাই কানের নিচে দুইটা বাজিয়ে দেই। এদিকে অনেকটা সময় পার হবার পরেও অনন্যা শাড়ি পরতে পারে না। আইমান রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এবার আইমান বুঝতে পারে অনন্যা শাড়ি পরতে পারছে না বলেই দাঁড়িয়ে আছে। তাই আইমান এবার জোর করে অনন্যার হাত থেকে শাড়ি নিয়ে বলে, যেটা পারো না সেটা করতে যাও কেন? সোজা হয়ে দাঁড়াও, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। আইমানের কথা শুনে অনন্যা তো আরো রেগে যায় আর বেশ রাগী কণ্ঠে বলে, তুই ভাবলি কি করে আমি তোর হাতে শাড়ি পরবো? এটা রাগ দেখানোর সময় নয়, বুঝলে? আর তাছাড়া তোমার শরীর স্পর্শ করতে আমার বয়েই গেছে, ভয় পেও না, আমি চোখে কাপড় বেঁধে নিচ্ছি। আইমানের ওপরের কথাগুলো বলে পকেট থেকে রুমাল বের করে বেঁধে নেয় আর শাড়ি হাতে নিয়ে অরণ্যাকে পরিয়ে দিতে শুরু করে। অরণ্যা অবাক হয়ে তাকিয়ে আছে আইমানের দিকে, তবে কিছুই বলার ভাষা নেই তার মুখে। এইদিকে ওদের আসতে দেরি হচ্ছে বলে নিশি রেডি হয়ে ওদের রুমে এসে এখন রোমান্টিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আইমান শাড়ি পরিয়ে কুচি ঠিক করে যখনই কোমরে গুজতে যাবে তখন অনন্যা কেমন করে ওঠে। সেটা বুঝতে পেরে আইমান অনন্যার হাত শাড়ির কুচি ধরিয়ে দিয়ে বলে, এবার কুচিটা কোমরে গুজে নাও, তাহলেই শাড়ি পরা হয়ে যাবে। আর কিছু না বলে আইমানের হাত থেকে শাড়ির কুচি নিয়ে কোমরে গুজে নেয়। এদিকে নিশি কাছে গিয়ে বলে, আমার আনরোমান্টিক জামাইটাও যদি এভাবে আমাকে শাড়ি পরিয়ে দিত, তাহলে খুশির চরম পর্যায়ে থাকতাম। নিশির কথা শুনে দুজনে বেশ লজ্জা পেয়ে যায় আর আইমান সেখান থেকে চলে যায়। অনন্যাকে এভাবে মজা পেতে দেখে নিশি বলে, হয়েছে, আর শরম পেতে হবে না।
তুই তো ভাগ্য করে এমন একটা স্বামী পেয়েছিস যে তোকে সম্মান করে। ভাবি, তোমার কথা বলা শেষ হলে চলো যাই, না হলে আজকে আর যেতে হবে না। চলো তাড়াতাড়ি, এমনিতেই সন্ধ্যা হয়ে এলো প্রায়। ওপরের কথাগুলো বলে নিশি আর অনন্যা রুম থেকে বেরিয়ে আসে। আর এদিকে আয়মান নীরবকে সাথে নিয়ে গাড়ির কাছে চলে আসে। দুজনে দাঁড়িয়ে আছে ওদের জন্য। কিছু সময় পরে নিশি ও অনন্যা বাড়ির বাইরে বেরিয়ে আসে। অনন্যাকে দেখে আয়মান পলকহীন দৃষ্টিতে অনন্যার দিকে তাকিয়ে আছে। আর তাকাবেই না কেন, যদি চোখের সামনে কোনো পরী এসে দাঁড়িয়ে থাকে। আয়মানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে একটু হলেও লজ্জা পায়। এদিকে আয়মানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিশি আয়মানের সামনে এসে হাতে তুড়ি বাজিয়ে হাসতে হাসতে বলে, এই যে ভাই সাব, দেখার সময় কিন্তু আর অনেক আছে, নিজের বই তো হারিয়ে তো আর যাচ্ছে না। নিশির কথায় আয়মান বেশ লজ্জা পায়। আর কিছু না বলে গাড়িতে উঠে বসে। গাড়ি চালাতে শুরু করে। নিশি ওদের বাড়ির ঠিকানা বলে দিচ্ছে আর আয়মান সেই নির্দেশনা মোতাবেক চলছে। আচ্ছা ভাবি, আপনার বাপের বাড়ি এত দূরে কেন? আমি সেই কখন থেকে গাড়ি চালিয়ে যাচ্ছি, তবুও বাড়ি পাচ্ছি না। এই তো ভাই, আর কিছু পথ গেলেই আমাদের গ্রামে পৌঁছে যাব। তুমি একটু কষ্ট করে গাড়ি চালাও কেমন? না চালিয়ে কি আর উপায় আছে নাকি? ভাবি, তুমি কি ওকে একটু চুপ করতে বলবে? সব সময় শুধু কথা আর কথা। অনন্যা, তুই কেন আইমানের সাথে রাগ করিস বলতো? তুই দেখিস না ও তোকে কত ভালোবাসে। ও ভালোবাসতে পারে, তাতে আমার কি? আমি তো আর ওকে ভালোবাসি না, তাই না? সো এ নিয়ে আর কোনো কথা বলবে না কইলাম। দেখা যাবে ননদিনী, তোমার এই রাগ কতদিন থাকে। এই আইমান শানের মোড় পেরিয়ে ডানে যাও, তারপর একটু সামনে গেলেই বড় বাড়ি পাবে, সেটাই আমাদের বাড়ি। নিশির কথা মতো আয়মান ওই বাড়িতে গিয়ে গাড়ি দাঁড় করায়। সবাই গাড়ি থেকে নেমে পড়ে আর সঙ্গে সঙ্গে বাড়ির মানুষজন এসে ভিড় জমায়। আয়মান দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে সবকিছু দেখছে। এক পর্যায়ে বাড়ির কর্তা মানে নিশির বাবা জিজ্ঞেস করে, আচ্ছা মা, তোকে আর অনন্যাকে তো চিনলাম, তবে এই ছেলে দুইটাকে? ও বাবা, তোমাকে তো বলতেই ভুলে গেছি, এ হলো আইমান, আমাদের অনন্যার নিশি ওপরের কথাটা বলে শেষ করার আগে অনন্যা পাশ থেকে নিশিকে থামিয়ে বলে, আঙ্কেল, আপনারা তো আমাদের বাড়িতে অনেক দিন হলো যান না, তাই জানেনও না। ওর নাম হলো আয়মান, আমার বডিগার্ড। ও ওইটা ওর বন্ধু ঘুরতে এসেছে। অনন্যার কথা শুনে আয়মানের মনটা মলিন হয়ে যায়। নিশির কথা আর কি বলবো। সবাই বাড়ির ভেতরে চলে যাবার পরে নিশি অনন্যাকে বলে, এভাবে সবার সামনে আইমানকে বডিগার্ড বলে অপমান না করলে পারতে। তোমার দেখছি ওর জন্য দরদ একেবারে উতলে উঠছে। দেখ অনন্যা, তুই ছেলেটার সাথে ঠিক করতেছিস না। বিয়ের এতদিন পার হয়ে গেছে, তবু কি বুঝিস না ও তোকে কতটা ভালোবাসে? ভাবি, আমি চাই না তোমাদের বাড়িতে রাগান্বিত হয়ে কথা বলি, তাই এসব বাদ দাও। অনন্যার কথা শুনে নিশি আর কিছু বলে না। রাতে খাবার খাওয়ার সময় আয়মান ও নীরব ফাঁকে দাঁড়িয়ে আছে দেখে নিশি বলে, আইমান, তোমরা ওখানে দাঁড়িয়ে কেন? আসো চেয়ারে বসে খাবার খেয়ে নাও। নিশির কথা শুনে আয়মান ও নীরব চেয়ার টেনে বসতে যাবে, ঠিক তখনই নিশির বাবা বলে ওঠে, নিশি, তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, কাজের লোক হয়ে আমাদের সাথে বসে খাবার খাবে? ওরা আমাদের বাড়ির কাজের লোকদের সাথে বসে খাবার খেয়ে নিবে, তোরা খেয়ে ওঠ। নিশির বাবার এমন কথা শুনে আয়মান ও নীরব চেয়ার থেকে দূরে গিয়ে দাঁড়ায়। আর এদিকে নিশি ওর বাবাকে বলে, বাবা, তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, ওরা যদি আমাদের বাড়ির কাজের লোক ও হয়, তবুও এখন তো এই বাড়ির মেহমান, তাই না? আর মেহমানদের নিশ্চয়ই কাজের লোকেদের সাথে খেতে দিবে না। দেখ মা, আমি কাজের লোকদের সাথে বসে এই একই টেবিলে খেতে পারি না। তোর যদি সমস্যা হয় তো ওদের নিয়ে রুমে গিয়ে খেতে দে, তবুও এখানে খেতে পারবে না। নিশি আর কোনো কথা না বলে খাবার নিয়ে একটা রুমে চলে আসে, আয়মান আর নীরবকে সাথে নিয়ে। আয়মান রুমে এসে নিশিকে বলে, ভাবি, আপনি কেন আমাদের জন্য এভাবে আঙ্কেলের সাথে কথা কাটাকাটি করলেন? ঘরের বই তো সম্মান দেয় না, এটা তো দূর সম্পর্কে আর আত্মীয় মাত্র। আইমান, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, তবে চিন্তা করিও না, অনন্যা ঠিকই একদিন ওর ভুল বুঝতে পারবে। ভাবি, মিথ্যা স্বপ্ন না দেখিয়ে এখানে এইগুলো রেখেছেন, আমরা খেয়ে নিবনি। আচ্ছা, তোমরা তাহলে খেয়ে নাও, আর কিছু দরকার হলেই কিন্তু আমাকে ডাকবে, মনে থাকে যেন। আচ্ছা ভাবি, আমার খুব ভালো করে মনে থাকবে, সেটা নিয়ে আপনাকে একটু চিন্তা করতে হবে না। চিন্তা কি আর সাধে করতে চাই?
কেন যে জেনে শুনে অনন্যার সাথে তোমাকে বিয়ে দিয়ে তোমার জীবনটা নষ্ট করলাম কে জানে। ভাবি আপনাদের কোনো দোষ দিচ্ছি না, সবটাই তো আমার কপালের দেখা ছিল। সেটাও কথা, এখন আল্লাহ ভরসা। জানি না তোমার কপালে শেষমেশ সবুজ বাতি জ্বলবে নাকি লাল বাতি। ওপরের কথাগুলো বলে নিশি রুম থেকে চলে যায়। এদিকে নিশিকে চলে আসতে দেখে অনন্যা বলে, ভাবি আমার খাওয়া শেষ, এখন আজকে তো বাড়িতে যাওয়া যাবে না, তাহলে কি হবে? না, আজকে থেকে কালকে বাড়ি যাবো। তুই গিয়ে উপরের রুমে ফ্রেশ হ, আমি খেয়ে আসতেছি। ওকে ভাবি, একটু দ্রুত আসার চেষ্টা করিও কিন্তু। ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। অনন্যা আর কোনো কথা না বলে চলে যায় সেই রুমে। এদিকে নিশি খাওয়া শেষ করে রুমে এসে অনন্যাকে বলে, তখন তো আইমানকে কাজের লোক বলে সব গন্ডগোল করে দিচ্ছস। এখন তোদের দুজনকে এক রুমে থাকতে দিলে কি হবে ভেবেছিস? এক রুমে যেন না থাকতে হয়, তার জন্যই তো তখন ওকে বডিগার্ড বলে পরিচয় করালাম। জানি না তুই এইসব কেন করছিস। আচ্ছা তুই শুয়ে থাক, আমি দেখে আসি ওরা খেয়েছে কিনা। ওদের আবার দেখতে যেতে হবে নাকি? আর হ্যাঁ, সব কিছু দেখে রাইখো, না জানিয়ে আবার চুরি করে পালিয়ে যায়। ছি অনন্যা ছি, নিজের স্বামীর সম্পর্কে এসব বলতে তোর বিবেকে কি একটু বেঁধে আসছে না? হ্যাঁ, ওকে স্বামী হিসেবে মানলে তো আমার বিবেক বেঁধে আসবে। আমি তোকে স্বামী হিসেবে মানিই না। তোর সাথে কথা বলেই লাভ নাই, তবে একদিন ঠিকই বুঝবি। তবে সেই দিন হাজার বুঝেও কোনো উপায় থাকবে না, দেখিস। উপায় থাকাও লাগবে না, যাও তুমি, যেই কামে যাচ্ছ সেটা করে আসো, আমি ঘুমাবো। অনন্যার কথার জবাবে আর কিছু না বলে নিশি চলে যায়। এদিকে আইমান ও নীরব খাবার খেয়ে সবকিছু গুছিয়ে রেখেছে, সেগুলো নিশি নিয়ে চলে যায় আর ওদেরকে বলে যায়, তোমরা দুইজনে এখানে ঘুমাও কেমন? আচ্ছা ঠিক আছে, এখানেই ঘুমাই। বউ যে চালটা দিচ্ছে তাতে তোর আর তার সাথে ঘুমানোর নামটাও নেওয়া যাবে না। তোমাকে আমার এই জন্য ভালো লাগে, অল্পতেই সব বুঝে যাও। আচ্ছা আমি গেলাম, তোমরা ঘুমিয়ে পড়ো, আর কিছু লাগলে আমাকে ডেকো। আচ্ছা ভাবি, ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। নিশি চলে গেলে আইমানও ঘুমিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না চোখে। বিছানায় এপাশ ওপাশ করে রাত্রি 12টা পার করে ফেলে, তবুও চোখে ঘুমের নামগন্ধ নেই। আইমান উঠে আস্তে করে দরজা খুলে সিঁড়ি নিয়ে ছাদে পা রাখতেই চমকে ওঠে, কেন ছাদে আগে থেকে কারোর উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল, যদিও পেছন থেকে সে কে সেটা বোঝার উপায় নেই। আইমান বুকে ফু দিয়ে আস্তে আস্তে কাছে গিয়ে কাশি দিয়ে জানার চেষ্টা করে কে এখানে। আইমানের গলার শব্দ পেয়ে অনন্যা পেছনে ফিরে বলে, এত রাতে তুই এখানে কেন? সেম প্রশ্নটা আমারও। এত রাতে তুমি না ঘুমিয়ে ছাদে কেন? তুমি জানো না ছাদে ভূত প্রেতরা রাতে খেলা করে? এইসব ভূত প্রেতে আমি ভয় পাই না। আর আমি এখানে কেন এসেছি সেটা তোকে কেন বলতে যাব? হ্যাঁ বলতে হবে, কারণ আমি তোমার স্বামী। তোমার কিছু হয়ে গেলে সব দায়ভার আমার উপরেই এসে পড়বে। দেখ, এমনিতে আমার ঘুম আসছে না দেখে এইখানে এসে বসে আছি, তার উপর এইসব বলে আমার মেজাজ খারাপ করিস না। আচ্ছা অনন্যা, আমাকে কি মেনে নেওয়া যায় না? আমি কি এতটাই খারাপ যে তোমার মনে জায়গা পাবো না? তুই খারাপ কিনা তা বলতে পারবো না, তবে আমার এই মনের ছোট্ট ঘরে তোর কোনো জায়গা হবে না, সেটা 100% সত্য বলতে পারি। অনন্যা, এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চাঁদ তারাদের সাক্ষী রেখে বলতেছি, একদিন তুমি নিজেই আমাকে কাছে ডেকে আপন করে নিবে। এই ঘামে ভিজে থাকা বুকটাই সেদিন তোমার আরামে ঘুমিয়ে থাকার বালিশ হবে। মনে রেখো, এই আইমান কখনো মিথ্যা বলে না। জীবনেও তোর মনের আশা পূরণ হবে না। আর কি বলি তুই? মিথ্যা বলিস না। তারে ট্যাক্সি চালক হয়ে বিমানের পাইলট বলেছিস আমার বাপ ভাইয়ের কাছে, সেটা মনে হয় সত্য? তুমি হয়তো দেখেছো আমি সবসময় পাইলটকে বলে থাকি, কিন্তু আমি যে বিমানই চালাই সেটা কখনো বলি না। কথা সত্য। এবার দেখ, আমি সবার কাছে তোর মুখোশ খুলে দিব, শুধু একটু সময় দে। তুমি হলে আমার আদরের লক্ষ্মী বউ, তোমাকে সময় দিব না এটা কখনো হয় নাকি? দেখ আইমান, আমি এখানে তোর সাথে সিন ক্রিয়েট করে সবার সামনে নিজেকে ছোট করতে চাই না, তাই আমাকে রাগিয়ে না তুলে যা গিয়ে সরিষার তেল নাকি দিয়ে ঘুমা। অনন্যা উপরের কথাগুলো বলে আবারও ছাদের রেলিং ধরে অন্যদিকে তাকিয়ে রয়। জ্যোৎস্না রাতে মুগ্ধতা যেন ওর চাঁদ মাখা মুখে এসে পড়ছে। আইমান পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে।
আইমান অনন্যার পাশে দাঁড়িয়ে বেশ নরম কণ্ঠে বলে, অনন্যা, একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি তুমি অনুমতি দিতে তাহলে বলতাম। আইমানের কথা শুনে অনন্যা একবার আইমানের দিকে তাকিয়ে আবারও আগের মতো হয়ে বলে, কি বলতে চাস বল। এই যে আমি তোমার স্বামী হওয়া সত্ত্বেও আমাকে মেনে নিচ্ছ না, তোমার কি কারোর সাথে রিলেশন বা কাউকে পছন্দ আছে? যদি থাকে তো বলো, আমি তোমাদের এক করতে যা যা করা লাগে করব। আইমানের কথা শুনে অনন্যা বেশ রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, না, তেমন কেউ আমার জীবনে নেই। তাহলে আমাকে এভাবে দূরে রেখে কেন কষ্ট দিচ্ছ বলতে পারো? আমার তো পুরো অধিকার আছে তোমাকে ভালোবাসার। কারণ একটাই, তোকে আমার সহ্য হয় না। এক কথায় বলতে গেলে তুই হলি আমার দুই চোখের বিষ। তোকে আমার পাশে দেখলেই পুরো শরীরে আগুন ধরে যায়। আগুন ধরবে এটাই তো স্বাভাবিক, আমাকে বললেই পারতে, আমি পানির ব্যবস্থা করে আগুন নিভিয়ে দিতাম। মজা লস আমার সাথে? হ্যাঁ, তুই থাক, আমি চলে যাচ্ছি। অনন্যা উপরের কথাগুলো বলে পেছন ফিরে চলে যেতে নিলেই আইমান হাত ধরে টান দেয়। তো টান সহ্য করতে না পেরে অনন্যা সোজা এসে আইমানের বুকে পড়ে। আইমানের ঠোঁট আর অনন্যার ঠোঁটের মাঝে বেশি ফাঁকা নেই, এই বুঝে দুটি মন এক হয়ে যাবে। আইমান ধীরে ধীরে নিজের ঠোঁট জোড়া অনন্যার রসে ভরা ঠোঁটের সাথে মিলাতে নিলেই অনন্যা আইমানকে ধাক্কা দিয়ে নিচে চলে যায়। এদিকে আইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে বোকার মতো সেখানেই থেকে যায়। বেশ কিছু সময় পরে রুমে এসে ঘুমিয়ে পড়ে। এদিকে ছাদের ঘটনা চোখের সামনে ভেসে উঠতেই গা শিউরে ওঠে অনন্যার। কেন জানি আইমানকে খুব করে কাছে পেতে ইচ্ছে করছে ওর, কিন্তু সেটা আর হয়ে ওঠে না তার। আগেই ঘুমিয়ে পড়ে। সকালে নাস্তা করে, আব্বা, আমরা চলে যাচ্ছি। যদি তোমাদের সময় হয় তো আমার বাড়িতে গিয়ে ঘুরে আইসো। মেয়ে যখন বিয়ে দিয়েছি তখন ওই বাড়িতে যেতে তো হবেই। আচ্ছা, তোমরা সবাই ভালো থেকো, আসি। নিশু ওপরের কথাগুলো বলে বাইরে চলে আসে। গাড়ি চলছে তার আপন গতিতে, আর মুখ চলছে আইমানের নিজস্ব শক্তিতে। ভাবি এভাবে চলে না আসলেও কিন্তু পারতেন, আর কিছু সময় থেকেই যেতাম, ভালোই তো লাগছিল। ভালো না ছাই, তোমাকে সবাই কাজে লোক ভেবে নিয়েছে, আর তুমি বলছো সেখানে আরো কিছু সময় থাকবে। হা হা হা, আপনার তাহলে এই কারণে মন খারাপ? আরে ভাবি, যাকে ঘরের বউ সবসময় কাজের লোক মনে করে থাকে, সেখানে এদের মতো বাইরের লোকের কি দোষ? আর তাছাড়া এরা তো জানেও না আমি কে। একটা কথা কি জানেন ভাবি, পর মানুষের দেওয়া পাথরের আঘাতও সহ্য করা যায়, তবে আপনজনের দেওয়া ফুলের আঘাত কখনো সহ্য করা যায় না, কেননা সেই আঘাতের গভীরতা অনেক বেশি হয়ে থাকে। আইমানের কথাগুলো অনন্যা বেশ মনোযোগ দিয়ে শুনে, তবে কিছু বলে না। এদিকে নিশি বলে, আইমান, এখন এইসব কথা বলে মন খারাপ না করে গাড়ি চালানোই মন দাও। অ্যাক্সিডেন্ট হলে আবার সমস্যা। এমনিতেই বিয়ে করেও সিঙ্গেল আছো। ভাবি, আপনি আমার সাথে মজা নিচ্ছেন? নিতে থাকেন, একদিন সময় আমার পক্ষেও আসতে পারে। আমি তো চাই সব সময় তোমার পক্ষ আসো। আচ্ছা আইমান, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ ভাবি, করেন। আপনি একটা কথা জিজ্ঞেস করবেন, তাতে এভাবে অনুমতি চাচ্ছেন? কি করব বলো, আজকাল অনুমতি ছাড়া তো আর কিছু করা যায় না। যাই হোক, তাহলে জিজ্ঞেস করি। হ্যাঁ বলেন, কি জানতে চান? বিয়ের সময় তোমার পরিবারের কাউকে দেখলাম না, আবার তাদের সম্পর্কেও কিছুই জানি না। তোমার পরিবারের সবাই আছে তো? নিশির কথা শুনে আইমান নীরবের দিকে তাকায়। কি বলবে ভেবে পাচ্ছে না। নীরব বুঝতে পেরে নিজেই বলে, আসলে ভাবি, আপনাদের সাথে তো তাদের পরিচয় করানো হয়নি, তবে এখন সময় করে পরিচয় করিয়ে দিব। আচ্ছা, সেই অপেক্ষায় তাহলে রইলাম, কি বলো? এদিকে ওদের কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনছিল অনন্যা। এবার আর চুপ না থেকে বলে, ভাবি, তুমি এসব কি শুরু করেছো বলো তো? ওরা নিজেরাই আমাদের বাড়িতে ঢুকেছে চুরি করে কোটিপতি হবার ধান্দায়, সেখানে পরিবারের সবার সাথে মিলাবে কি করে? দেখো অনন্যা, আমি মানুষটা গরিব হতে পারি, তবে চরিত্রে কোনো কালো দাগ নেই। সে তো আমি বের করেই ছাড়বো। এবার চুপচাপ গাড়ি চালা। জানি না বাবা আর ভাইয়া তোর মতো চোরকেই কেন পছন্দ করলো। দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি? অনন্যা, এভাবে ঝগড়া না করে এবার একটু চুপ কর তো। আর আইমান, সামনের রেস্টুরেন্টে গাড়ি থামাও তো। আচ্ছা ভাবি, ঠিক আছে। আইমান ওপরের কথাগুলো বলে রেস্টুরেন্টের দিকে তাকায়। সাথে নীরবও দেখে। আইমান তো তাকিয়ে অবাক, কেননা এই রেস্টুরেন্টটা যে ওদের। তাই তো আইমান নীরবের দিকে তাকিয়ে ইশারায় বলে, এবার কি হবে? ওইখানে গেলে তো সবাই আমাকে চিনে ফেলবে। তুই কোনো চিন্তাই করিস না, আমি আগে গিয়ে সবকিছু ব্যবস্থা করে ফেলবো, তাহলে সমস্যা হবে না।
দেখিস এরা যেন বুঝতে না পারে আমার সম্পর্কে। সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি আসি তো নাকি। তারপরে আইমান গিয়ে পার্ক করে। নীরব আগে নেমে রেস্টুরেন্টের ভেতরে গিয়ে সব ব্যবস্থা করে ফেলে। আইমান ওদের সাথে ভেতরে প্রবেশ করে। ম্যানেজার নিজে ওদের কাছে এগিয়ে আসে, তবে আইমানকে যে সে চেনে সেটা কাউকে বুঝতে দিল না। ম্যাডাম, আমাদের রেস্টুরেন্টে আসার জন্য আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। তা কি খাবেন বলেন? আপনাদের এখানে সব থেকে দামি আর ভালো কি কি আছে সে সব কিছু নিয়ে আসেন। ওকে ম্যাডাম, আমাকে একটু সময় দিন, আমি সবকিছু পাঠিয়ে দিচ্ছি। ম্যানেজার উপরের কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। এদিকে ওরা বলা বলি করছে। আচ্ছা অনন্যা, তুই এত খাবার কেন অর্ডার করলি? আমরা কি এত কিছু খেতে পারবো? আমরা না পারলে কি হবে, সাথে 2টা ভিখারি আছে না, ওদের তো ওইগুলো দিয়েই পেট ভরবে না। অনন্যা, তুই কিন্তু বেশি বলে ফেলেছিস, ভুলে যাস না ও তোর স্বামী। স্বামী মাই ফুট, ওকে আমার স্বামী মানতে বয়েই গেছে। অরণ্যের এমন কথা শুনে আইমান মন খারাপ করে বলে, ভাবি আপনি একটু চুপ করেন, ওর মন যা চাই বলে খুশি থাকুক। আইমানের কথা শুনে নিশি বুঝতে পারে ওর মনের অবস্থা ভালো না, তাই আর কিছু বলে না। কিছু সময় পরে খাবার দিয়ে গেলে সবাই খাবার শেষ করে বিল দেওয়ার সময় নিশি টাকা বের করলে অনন্যা মানা করে। ভাবি তুমি কেন বিল দিতে যাচ্ছ? হ্যাঁ, খাবার খেয়েছিস মজা করে, এখন বিল না দিলে এই রেস্টুরেন্টের ওনার আমাদের যেতে দিবে নাকি? দেখো আমরা তো ওদের সাথে এসেছি, তাহলে ওরাই বিল দিবে। আর তাছাড়া মেয়েদের টাকায় পেট ভরে খেলে সম্মান কি আর থাকে? তার মানে কি বলতে চাস তুই? একটু খোলসা করে বল তো। আমি বলতে চাই এখানে যা বিল হয়েছে সব টাকা তোমাদের বাড়ির একমাত্র জামাই দিবে। কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে তো নাকি? ও এত টাকা কোথা থেকে পাবে? হ্যাঁ, তা তো আমি জানি না। ভাবি চলো আমরা গাড়িতে গিয়ে বসি, ও টাকা দিয়ে আসুক। অনন্য উপরের কথাগুলো বলে নিশির হাত ধরে টেনে নিয়ে যায়। এইভাবে আইমান ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে ম্যানেজারের সাথে কথা বলে। ওরা তো আমার উপর বিলের ভার দিয়ে গেল, এখন টাকা কি দিতেই হবে ম্যানেজার সাহেব? ছি, এভাবে বলে আমাকে লজ্জা দিয়েন না তো। আমি থাকতে আপনাকে বিল কেন দিতে হবে? ধন্যবাদ ম্যানেজার সাহেব, আমি তাহলে এখন আসি। আইমান উপরের কথাগুলো বলে বাইরে চলে আসে। গাড়িতে বসতেই অনন্যা বলে, ওরা তোকে এত তাড়াতাড়ি আসতে দিল কিভাবে? পকেটে টাকা থাকলে তারা আমাকে কেন আটকাবে? আর ভুলে যাইও না তোমার স্বামী একজন পাইলট, এটা চারদিখানি কথা না। পাইলট? শালা ট্যাক্সি ড্রাইভার হয়ে বিমান চালানোর স্বপ্ন দেখে। অনন্যা, এভাবে কেন ওকে অপমান করছিস? হ্যাঁ, আর তাছাড়া আইমান তো টাকা পরিশোধ করেই বাইরে এসেছে, তাই না? এখন টাকা দিয়েই আসছে নাকি থালা বাসন পরিষ্কার করে টাকা শোধ করে আসছে আল্লাহ ভালো জানে। অনন্যার কথা শুনে আইমান ও নীরব একটু হাসলো, যেটা কেউ বুঝতে পারলো না। তারপরে বাড়িতে চলে আসে। আইমানকে দেখে ওর শ্বশুর বলে, আইমান, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আব্বাজান, আমাদের আসতে কোনো অসুবিধাই হয়নি। আপনি কোথায় যাচ্ছেন? ও আর বলিও না, আমাকে ইমার্জেন্সি চট্টগ্রাম যেতে হবে। তুমি আমার সাথে যাবে নাকি? চট্টগ্রামের নামটা শুনে আইমানের মনটা ফ্যাকাশে হয়ে যায়। মুখটা মলিন করে বলে, না আব্বাজান, আমি যাব না, আপনি গিয়ে ঘুরে আসেন। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে থাকো। আর অনন্যা, জামের সাথে পারলে একটু ভালো ব্যবহার করিস। আইমানের শ্বশুরের কথা শুনে অনন্যা আর কিছু বলল না। সেটা দেখে অনন্যার বাবা চট্টগ্রামের উদ্দেশ্যে বের হয়ে যায়। এদিকে আইমানও সেখানে আর না থেকে রুমে চলে যায়। অনন্যা, আব্বার সাথে তুই কি একটু ভালো করে কথা বলতে পারলি না? হ্যাঁ, জামাইয়ের সামনেই কি রকম ব্যবহার করলি? ভাবি তুমি কি দেখলে না তাদের সাথে আমি অনেক ভালো ব্যবহার করেছি? তারা আমার সাথে যা করেছে সেটা জানার পরেও তবুও তুমি বলছো আমি ভালো ব্যবহার করিনি। আমি মানছি তারা তোর মতের বিরুদ্ধে কাজটা করেছে, তোর পছন্দ অপছন্দের খোঁজ নেয়নি, তাই বলে তুই এমন করবি? তুই তো ভালো করেই জানিস বাবা মা ভাই বোন কখনো তোর খারাপ চায় না। অনন্যা শোন, একটা কথা বলি, তুই একদিন ভালো করেই বুঝবি যা করতেছিস সেগুলো অনেক বড় ভুল করতেছিস। ভাবি তুমি এইসব নিয়ে পড়ে থাকো, আমি গেলাম। এইসব বলে সময় নষ্ট করার মতো মানুষ আমি নই। আর তাছাড়া আমার এখন ভালো লাগছে না তোমার এইসব ফালতু কথা। এখন তো ফালতুই মনে হবে, তবে যেদিন বুঝতে পারবি সেদিন মনে হবে তোর এই ভাবিটাই সঠিক ছিল। সেরকম দিন যদি আমার জীবনে কখনো এসেই যায়
তখন না হয় সেই বিষয়টা নিয়ে ভেবে দেখব। এখনকার মতো তো রুমে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাই। ওপরের কথাগুলো বলে অনন্যা চলে যায়। ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে একা একা ভাবতে থাকে। ট্যাক্সি চালক বাড়ির সবার মন জয় করে ফেলতেছে। এখন আমি যদি ওকে না থামাই তাহলে ও আরো এগিয়ে যাবে। এটা কখনোই হতে দেওয়া যাবে না। কিছু একটা তো আমাকে করতেই হবে। যেই ভাবা সেই কাজ। অনন্যা মনে মনে সিদ্ধান্ত নেয় আর পা গুটিয়ে বসে থাকবে না। অনেক সহ্য করেছে আইমানের নাটক, তবে আর তার পক্ষে এসব দেখা বা সহ্য করা কোনোটাই সম্ভব হচ্ছে না। তাই তো অনন্যা ভালো একটা সুযোগের আশায় টপ দিয়ে বসে আর থাকে, যেন মাছ টোপটা মুখে নিলে আটকাতে পারে। তো তেমনি একটা সময় আসে। একদিন সকালে আইমান ঘুমিয়ে আছে। বাড়িতে সবার চিল্লাচিল্লি, যেন পুরো বাড়িটায় আগুন লেগেছে। আইমান তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সেখানে এসে দেখে নীরব দাঁড়িয়ে আছে এতিমের মতো। আর আইমানকে আসতে দেখেই নহস বলে, বাবা দেখো এসেছে আমাদের চোখে ধুলো দেওয়ানোয়ালা। আইমান, তুই এত সুন্দর করে নাটক কিভাবে করতে পারলি? আমার বিশ্বাসের সাথে বলতো, আমার তো তোকে অনেক বিশ্বাস করতাম। ভাইজান, আমার জানা মতে আমি কখনো আপনাদের কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। তাহলে এমন করে কেন কথা বলতেছেন? আমার দোষটা কি আসলে বলেন শুনি। দেখেছো তোমরা, ও এখন এসেছে আমাদের জিজ্ঞেস করতে ও অপরাধটা করেছে কি। আরে বাবা, আমি কি করেছি সেটা না বলে জানবো কি করে আমার দোষটা কি? দেখো বাবা আইমান, তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিয়ে আমি সবসময় তোমাকে ছেলের চোখেই দেখেছি, কখনো নওয়াজের থেকে অন্য নজরে দেখিনি, বরং আমার ছেলে মেয়ের থেকেও বেশি আদর ভালোবাসা দিয়েছি। তাহলে আমার বিশ্বাসের সাথে কেন এমন করলে? আব্বা এখন কেন এভাবে বলতেছো? আমি তো আগেই বলেছিলাম ও তোমাদের মাথায় টুপি পরাচ্ছে। তখন তো আমার কথা বিশ্বাস করনি। এখন তাহলে কেন এসব বলছো? অনন্যা, তুই একটু থাম। আর আইমান, আমি চাই না তুমি এই বাড়িতে থেকে আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলো। আহারে, আপনারা কেন বলছেন না আমি করেছিটা কি? এই নীরব, তুই কি বলবি এখানে আমাকে এসব কেন বলা হচ্ছে? দোস্ত, আমরা যে ট্যাক্সির গাড়ির পাইলট সেটা ভাবি সবাইকে দেখিয়ে দিছি। এখন আমরা তাদের চোখে ধরা পড়ে গেছি। নীরবের কথা শুনে আইমান মাথায় একটা টোকা মেরে বলে, ও শিট, শেষমেশ সবার কাছে ধরা তাহলে পড়েই গেলাম। তা আমার সুন্দরী বউ, তুমি কি করে আমার ভান্ডা খুলে দিলে শুনি? বলেছিলাম না তোর মুখোশ আমি সবার কাছে তুলে ধরবই। আমি সেটাই করেছি। দেখলি তো, সময় সব সময় একের পক্ষে থাকে না। চিটারি বাটপারি অনেক করেছিস। এবার পোটলা খেতা নিয়ে বিদায় হ আমার চোখের সামনে থেকে। সেটা তো যাবই, তবে আমাকে এভাবে সবার সামনে অপমান না করেও তো কথাগুলো বলতে পারতে। গ্রামের চেয়ারম্যান মেম্বার সহ আরো লোকজন না ডেকে শুধু ঘরের মানুষের সামনে বলছি, সেই জন্য শুকরিয়া আদায় কর। অনন্যা, তুই থাম। আর বৌমা, তুমি ওদের ব্যাগটা যা আছে নিয়ে আসো, যাও। ঠিক আছে আব্বাজান, আমি এখনই যাচ্ছি। নিশি ওপরের কথাগুলো বলেই ব্যাগ আনতে চলে যায়। এদিকে আইমান ও নীরব চিন্তিত মনে দাঁড়িয়ে আছে, মুখটা গোমরা করে। সেটা দেখে অনন্যা বলে, বাবা, তুমি কি লক্ষ্য করেছো আমরা এত কথা শোনানোর পরেও ওর কোনো কষ্ট হচ্ছে না? আরে বোন, ও তো আমাদের বিশ্বাস নিয়ে খেলতে এসেছিল, তাহলে কষ্ট কেন হবে? অনন্যা, তুমি যখন এসব করবেই তখন আর কয়েকটা দিন পরেই করতে, তাহলে তোমার কাজটাও শেষ হয়ে যেত। আয়মানের কথার জবাবে অনন্যা কিছু বলতে যাবে, তার আগেই নিশি চলে আসে আর ব্যাগটা মাটিতে ছুঁড়ে মারে। ব্যাগ মাটিতে পড়তেই সবার চোখ ছানা বড়া হয়ে ওঠে, কেননা ব্যাগের চেন খুলে যাবার কারণে ভেতরে থাকা সব টাকা বাইরে বেরিয়ে আসে। সেটা দেখে অনন্যা বলে, বাবা দেখেছো, ও এই জন্যই বললো আমি আরো কয়টা দিন পরে ওর মুখোশ খুলে দিতাম, তাহলে ও খুব সহজে আমাদের সব কিছু দখলে নিতে পারতো। আইমান, এটা আমি আশা করিনি। আমার বাড়িতে টাকা চুরি হয়েছে সেটা আমি কাউকে বলিনি বা কেউ জানেই না, কিন্তু এখন তো সব টাকা তোমার ব্যাগে থেকেই বের হলো। তাহলে আমার আলমারি থেকে টাকা কি তুমি নিয়েছো? না আব্বা, আমি একটা টাকাও নেইনি। হ্যাঁ, ও ঠিকই বলেছে। এইসব টাকা আমাদের কষ্টের ঘাম ঝরানো টাকা। ঘাম ঝরানোর টাকাই তো হবে, কেননা কারোর বাড়িতে ঢুকে চুরি করতে অনেক কষ্টের সাথে ভেবে চিনতে প্ল্যান করতে হয়। তাছাড়া এখন এই সব টাকা তো ওদের হবেই, কারণ টাকা চুরি করে নিজের ব্যাগে ভরেছে বলে কথা। অনন্যা আমার সাথে যা করলে সেটার জন্য একদিন পস্তাতে হইবে, দেখো। তোর মতো চোরের জন্য পস্তাবো, তাও আবার আমি? জীবনেও না। এটা 100 টাকা দামের স্ট্যাম্পে লিখে রাখতে পারিস। সেটার আর দরকার নেই। নীরব, চলো তাহলে যাওয়া যাক। এই বাড়িতে তো আর আমাদের জায়গা হলো না।
হ্যাঁ, যা যা, আর মনে করে ডিভোর্স পেপার পেলে সাইনটা করে দিস। আয়মান অনন্যার কথা শুনে পেছনে ফিরে মুচকি একটা হাসি দিয়ে চলে যায়। এই তো ছিল প্রথমের কাহিনী। এবার চলুন তাহলে গল্পের পরের অংশে কি হয় সেটা শুনি। আয়মান চলে যাওয়ার পরে সবাই যখন মন খারাপ করে চলে যায়, তখন অনন্যার ভাবি নিশি অনন্যাকে ডেকে বলে, অনন্যা, আজকে তুই অনেক সুখী তাই না? ছেলেটাকে চুরির অপবাদ দিয়ে বাড়ি ছাড়া করে খুব শান্তি পেলি? ও ভাবি, তুমি এতটা ইমোশনাল কেন বলো তো? যেখানে ওর মতো মানুষের মুখোশ খুলে যাওয়াতে সবাই এত খুশি, সেখানে তুমি আমাকে এসব শোনাচ্ছ? তোর কি মনে হয় সবাই বিশ্বাস করেছে আইমান ও তার বন্ধু এতগুলো টাকা চুরি করেছে? ভাবি, তুমি আসলেই পাগল হয়ে গেছো। তোমাকে এবার পাবনা পাগলাগারোতে নিতেই হবে। সবাই যদি বিশ্বাস নাই করতো তাহলে বাড়ি থেকে তাড়িয়ে দিল কেন? কারণ সবাই তো জানে তোর আর আইমানের সম্পর্ক কতটা গভীর। নিজে ইচ্ছে করে এমন অপবাদে জড়িয়ে দিলি, এই জন্য তোকে একদিন কাঁদতে হবে, দেখে নিস। সেই দিনের জন্য বসে বসে অপেক্ষা করি, তাছাড়া তো আর কোনো কাজ নেই। কি বলো ভাবি? অনন্যা উপরের কথাগুলো বলে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এদিকে আয়মান আর নীরব আবারও আগে সেই জায়গায় চলে আসে। দুই বন্ধুকে মন মরা হয়ে থাকতে দেখে নাহিদ জিজ্ঞেস করে, তোদের মুখের এমন অবস্থা কেন? আর আমি তো সবকিছু গুছিয়ে তোদের কাছে পাঠিয়ে দিছি, টাকা কি কম পড়েছে নাকি দোস্ত? না, টাকা ঠিকই আছে, আসলে আইমানের সাথে। নীরব তারপরে সবটা খুলে বলে। সব কথা শোনার পরে নাহিদ চোখের কোণে জমে থাকা পানি মুছে বলে, দোস্ত, মন খারাপ করিস না, একদিন ভাবি ঠিকই তার ভুল বুঝতে পেরে তোর কাছে ছুটে আসবে, দেখিস। আরে গাধা, আমি সেটা ভাবছি না। আমি তো ভাবছি অরণ্য আমাকে টাকা চুরির মামলায় কেন ফাঁসালো। কাপড়ে ব্যাগে এতগুলা টাকা রাখলে ভাবি কেন যে দেখবে, সেই তো চোর বলবে। সেটাও ঠিক, তবে আফসোস হচ্ছে ওদের সবার মনটা ভেঙে দিলাম। খুব বিশ্বাস করেছিল আমাকে। মন খারাপ তো করবেই। মেয়ে বিয়ে দিল একজন পাইলটের সাথে, আর শেষে কি হলো? জামাই পাইলট থেকে সোজা ট্যাক্সি চালক বের হলো। হা হা হা, আরো কত কি দেখার বাকি আছে তাদের। এবার চলো, বসে থেকে আর কি কাম, আগে কামেই লেগে যাই, না হলে পেটে ভাত জুটবে কি করে। চলো যাই। তারপরে ওরা গাড়ি নিয়ে চলে যায়। এদিকে রাতের খাবার টেবিলে অরণ্যার বাবা কিছু খাচ্ছে না দেখে নিশি বলে, আব্বা, আপনি না খেয়ে বসে আছেন কেন? কি আর বলবো বৌমা, খাবার খেতে একদম ইচ্ছা করছে না। ছেলেটা কতদিন আমাদের বাড়িতে থাকলো, কখনো দেখে মনে হয়নি ওর মাঝে এই চরিত্র লুকিয়ে আছে। আব্বা, এমন তো হতে পারে আমরা যা দেখেছি সেটা চোখের ভুল, ভিতরে অন্য রহস্য লুকিয়ে আছে। নিশি, তোমার মাথা মনে হয় পাগল হয়ে যাচ্ছে তাই না? যেখানে ওদের ব্যাগ থেকে টাকা পাওয়া গেল সেখানে কি করে ওরা যে চোর না ভুল হতে পারে? আমারও কেন জানি মনে হচ্ছে আমরা যা করেছি তার মাঝে কোনো ভুল আছে। আব্বা, কথা বাদ দিয়ে খাবার খাও। টাকাগুলো ওদের দিয়ে দিলে এখন কথা বলছো? আব্বা, আপনার ছেলে যে কখনো থেকে টাকা টাকা করছে, তা আপনার আলমারি থেকে কত টাকা চুরি হয়েছে বলেন তো? নিশির কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এদিকে নুহাসের মুখে তো চিন্তার ছাপ স্পষ্ট ভেসে ওঠে। বৌমা, তুমি হঠাৎ এই কথাটা কেন জিজ্ঞেস করতেছো? আপনি শুধু বললেন কত টাকা ছিল, বাকিটা আমি পরে খোলসা করতেছি। কত আর ছিল? আমি তো ব্যাংকে থেকে এতিমখানায় দেবার জন্য 2 লাখ টাকা তুলে এনেছিলাম, সেটাই ছিল। 2 লাখ টাকায় যদি থেকে থাকে তাহলে আব্বা আইমান আপনার টাকা চুরি করলো কি করে? নিশি, তুমি বাবাকে কি বোঝাতে চাচ্ছ খুলে বলো তো। খুলে তো আমি পুরোই বলবো, আর তোমার মুখোশও তুলে ধরবো, অপেক্ষা করো। ভাবি, তোমার মাথা কি গেছে? খাওয়ার সময় এসব কি শুরু করেছো? হ্যাঁ ননদিনী, আমি তো এখন পর্যন্ত কিছু শুরু করিনি, শুরু তো এখন করব। বাবা, আপনি লক্ষ্য করেছিলেন কিনা জানি না, আইমানের ব্যাগে 2 লাখের থেকে অনেক বেশি টাকা ছিল। বৌমা, সেটা তো আমি খেয়াল করিনি, ওদের ব্যাগে তো আসলে অনেক বেশি টাকা ছিল। এখন কথা হলো, আইমান যদি সামান্য ট্যাক্সি ড্রাইভার হয় তাহলে ওর কাছে এত টাকা কি করে আসতে পারে? আব্বা, এটা নিয়ে এত চিন্তার কি আছে? আমরা চোর ভেবেছি, এই জন্য বেশি টাকার চিন্তা আমাদের মাথায় ধরেনি। কিন্তু ও তো একটা ডাকাত, আরো কত মানুষের টাকা লুটে আনছে বলেই এত টাকা। না হলে এত টাকা ও বাপের জন্মে চোখে দেখেছে নাকি? না, আইমান বাপের জন্মে এত টাকা চোখে দেখেনি। তুই শুধু দেখেছো কোটিপতির মেয়ে হয়ে।
ভাবি, তুমি কি আমাকে কোনো দিক দিয়ে ছোট করতে চাইছো বলো তো? দেখ অনন্যা, তুই আইমানকে ঠিক যেমনটা ভেবেছিস, আসলে আইমান তেমন ছেলে না। ঠিকই বলেছো, তুমি আসলে আইমান অমন ছেলে না, ও তো ওর থেকেও বেশি খারাপ মানুষ। থাকো তোমরা, আমি গেলাম। অরণ্য উপরের কথাগুলো বলে খাবার ছেড়ে চলে যায়। এদিকে বাকি সবাইও চলে যায়। নিশির মনে জমে থাকা কথাগুলো মনেই জমা থেকে গেল, আজও বলা হয়ে উঠল না। এদিকে অনন্যা রুমে এসে শুয়ে পড়েছে, বারবার সোফায় চোখ যাচ্ছে, তবে আইমানকে না দেখে মনটা ছোট হয়ে যাচ্ছে। অনন্যা মনে মনে ভাবে, কি ব্যাপার, ওকে না দেখতে পেয়ে আমার এমন লাগছে কেন? আগে তো কখনো আমার এমন লাগেনি। অরণ্যার কথার জবাবে ওর পাশে আয়না থেকে ওর হামসাকল বলে ওঠে, কি ভাবছিস অনন্যা? তুই আয়মানকে কেন মিস করতেছিস? আসলে তুই ওকে ঘৃণা করতে করতে কখন ভালোবেসে ফেলেছিস সেটা তুই নিজেও জানিস না। চুপ কর তুই। আমি ওকে ভালোবাসতে যাব? আমাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে? তুই যদি ওকে ভালোই না বাসবি তাহলে ওকে না দেখে এইভাবে ছটফট করছিস কেন? কই, আগে তো এমন করতে দেখিনি। আমার শরীর ভালো না তাই এমন লাগছে। মিথ্যে বলে মনের ফিলিংস আটকানো যায় না। তুই আয়মানকে ভালোবেসে ফেলেছিস, এটাই সত্যি। না, আমি ওকে ভালোবাসি না, বাসি না। অরণ্য উপরের কথাগুলো বলেই হাতে থাকা ফোনটা আয়নার দিকে ছুঁড়ে মারে, যার কারণে আয়না ভেঙে চুরমার হয়ে যায়। তবে ওর হামসাকল থেকে যায় আর হাসতে হাসতে বলে, এইভাবে মোবাইল ছুঁড়ে মারলেই সত্যি কখনো চাপা পড়বে না। এখনো সময় আছে, নিজের ভুল স্বীকার করে ছেলেটাকে আপন করে নে। ও তোকে খুব বেশি ভালোবাসে। ওর থেকে তোর মতো অহংকারীকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। ওপরের কথাগুলো বলে অরণ্যার হামসাকল সেখান থেকে উধাও হয়ে যায়। এইদিকে অনন্যা রুমের চারপাশে তাকিয়ে তাকে খুঁজে না পেয়ে বলে, ও কি বলে গেল এটা? আমি কি তাহলে ওকে আসলেই ভালোবেসেছি? না, এটা হতে পারে না। আমি ওকে কখনোই ভালোবাসতে পারি না। অরণ্য উপরের কথাগুলো ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে যায় সেদিকে কোনো খেয়াল নেই। এদিকে দুই চোখে ঘুম নেই আইমানের। চোখ বুঝলেই অরণ্যাকেই দেখতে পাচ্ছে। আইমান ফোনটা বের করে নিশির ফোনে কল দেয়। এদিকে নিশি আইমানের নাম্বার দেখে ছাদে এসে ফোনটা রিসিভ করে। হ্যাঁ আইমান, বলো, আর কোথায় আছো তুমি? একটা সামান্য ট্যাক্সি চালক আর কোথায় থাকবে বলো? যেখানে থাকা সেখানেই আছি। আইমান, আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার জন্য কিছু করতে পারলাম না। কি করব বলো? যাকে দিয়ে ভূত ছাড়াবো, আমার ননদ, সেই তো তোমার বিপক্ষে। ভাবি, এসব বাদ দাও, আর আমার একটা কথা রাখবে প্লিজ। হ্যাঁ বলো, কি বলতে চাও? অনন্যার সাথে খুব করে কথা বলতে মন চাচ্ছে, একটু ওর কথা শোনাতে পারবে? আমি বুঝি না যে তোমার সাথে এমন করলো, তুমি ফের তার নামটাই মুখে নিচ্ছ। কি করবো ভাবি, ও যে আমার রক্তে মিশে গেছে। ওকে ছাড়া অন্য কিছু কল্পনাই করতে পারি না। ওর রাগ, অভিমান সবকিছু আমাকে ওর প্রতি আকৃষ্ট করে তুলেছে। বুঝেছি, ও তো এখন ঘুমিয়ে পড়েছে, তো সকালে যেভাবেই হোক আমি ব্যবস্থা করবো নি। আচ্ছা ভাবি, ঠিক আছে, গুড নাইট, বাই। ওকে, গুড নাইট, বাই।